তো কি প্রস্তুত? একটু থামো আর ভাবো এই প্রশ্নটা গভীরভাবে, মনে করে ভালো করে সব দিক থেকে বিশ্লেষণ করো। ভালো আর খারাপ দুই দিক দিয়ে দেখো ব্যাপারটা। তুমি কি সফল হতে তোমার পুরোটা শ্রম দিতে প্রস্তুত? তুমি কি ধারাবাহিকতা, স্পষ্টতা আর নিয়ম মেনে তোমার লক্ষ্যগুলো অর্জন করতে চাও? জীবন এগোতে থাকবে, কখনো পথ যুগলবদ্ধ না হলে, অপরিচিত জায়গায় হলেও তুমি কি এগোতে প্রস্তুত? আর আর্থিকভাবে নিরাপদ হতে চাও? আর সেটা ধরে রাখা যাতে ধীরে ধীরে পরিকল্পনা করে এবং ধৈর্য ধরে এগোতে পারো। তুমিই কি ভুক্তভোগী, দীর্ঘ সময়ের কাজ আর এমন সিদ্ধান্ত নিতে প্রস্তুত যখন মনোযোগ হারানোর সময় তোমায় টেনে নিয়ে যাবে? তুমি কি সেই সব দিনগুলো সহ্য করতে পারবে যখন তোমার মন থাকবে না, যখন ক্লান্তি তোমাকে দমিয়ে রাখবে আর মোটিভেশন একদমই মিলবে না? তোমার কর্তব্য করতে হবে বিনা দেরিতেই, এমনকি যখন তোমার শক্তি কম থাকবে আর আরাম খানিকটা ব্যাহত হবে। সকালে সময়ের আগে উঠে একটা উদ্দেশ্য নিয়ে সচেতন থেকে দিনটা সামলানোর জন্য প্রস্তুত থাকতে হবে। দিক নির্দেশনা। এখন আমি আবার তোমাকে বলবো, এইবার একটু ভিন্ন ভাবনায় নিয়ে, তুমি কি প্রস্তুত আছো একটার পর একটা সমস্যা আসতে যাতে? তুমি কি প্রস্তুত আছো এমন দিন, সপ্তাহ বা এমনকি মাসগুলোর জন্য যেগুলোতে মনে হয় সবকিছু ভেঙে পড়ছে, তবুও তোমাকে সম্মান আর অদম্য ইচ্ছাশক্তি নিয়ে এগিয়ে যেতে হবে? তুমি কি প্রস্তুত আছো এমন মুহূর্তগুলোর জন্য যখন তোমার মন চায় পিছু হটে একা থাকতে, এমন চ্যালেঞ্জের বোঝা থেকে পালাতে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে মনে হয়, যখন মনে হয় তুমি এত গভীর গর্তে আটকে গেছো যে ওপরের আলোটা অনেক দূরে? এই সময়গুলো আসবে। জীবন সবাইকে আনন্দ আর কষ্ট দুটোই ছুঁয়েছে। এগুলোকে এমনভাবে গাঁথে যেটা আমরা প্রায়ই বুঝতে পারি না। এই ভাগ করে নেওয়া বাস্তবতাই তুমি একা নাও। পার্থক্যটা পড়ে কিভাবে কেউ তার প্রতিক্রিয়া দেয় তার ওপর। ধৈর্যশীল লোক কষ্টকে গৃহীত করে, সেটাকে নিজেকে মজবুত করার সৌহের ভেতর দিয়ে বড় হওয়ার হাতিয়ারে পরিণত করে। জীবনের ছন্দে ভালো ও মন্দ সময় দুটোই পালা করে চলে। ভালো সময় যাবে, খারাপ সময়ও যাবে। সব কিছু অস্থায়ী এবং বদলায়। তাই তোমার উচিত এখনকার মুহূর্তটাকে পুরোপুরি মূল্যায়ন করা এবং তার জন্য ধৈর্য ধরে কৃতজ্ঞতা পালন করা। কারণ এই মুহূর্তটাও তো একমাত্র তোমার নিজের সাবলীল সম্পদ। সময় তো নীরব এক নদীর মতো, থামার নামই নেয় না। সময় ধরে রাখার চেষ্টা করা মানে তোমার হাতে পানি ধরার মতো। পানি তো কোনো মতেই ধরে থাকে না। যেভাবে স্টোইকরা জ্ঞানের পথে হাঁটে, তারা মন ও আত্মাকে এমনভাবে প্রশিক্ষণ দেয় যেন কেউ তোমাকে জিজ্ঞেস করে, তুমি কি প্রস্তুত? তোমার উত্তর হয়ে ওঠে নিঃসন্দেহ আর দৃঢ়, হ্যাঁ। চল শুরু করি। প্রথম অধ্যায়, শুরু করার প্রস্তুতি। শুরু করা মানে হলো ইচ্ছা কায়েম করা কার্যকলাপের মাধ্যমে। সেটা হলো এটা একটি ইশারা যে তুমি থেমে থাকা বেছে নিচ্ছ না, বরং চলাফেরা বেছে নিচ্ছ। যখন তুমি কিছু শুরু করো, তুমি তোমার সময় আর শক্তি কোথায় দাও সেটাই ঠিক করো, আর এভাবেই তোমার জীবনের দিশা গড়ে ওঠে। স্টোইক মানুষ তৈরি হয় অপেক্ষা করতে, রেডি হওয়ার জন্য না। সে নিজেকে প্রস্তুত করে সাড়া দিতে, আর সুযোগ এলে সামনে এসে দাঁড়ায়। সে মেনে নেয় যে পরিস্থিতি প্রায় কখনোই আদর্শ হয় না। সে আর দেরি করে না যতক্ষণ না আরাম, স্পষ্টতা বা নিশ্চয়তা আসছে। সে শুরু করে দেয়। প্রতিদিন একটা সিদ্ধান্ত নিয়েই শুরু হয়। চোখ খুলে বিশ্বে ফিরো, যেটা সত্যি মূল্যবান সেদিকে মনোযোগ দাও। তুমি চাইলে নীরব থাকতে পারো বা তুমি কাজ করার জন্য এগিয়ে আসতে পারো। একজন স্টোইক ইচ্ছে মতো ভাবনা বা লম্বা টালবাহানা করে দিন নষ্ট করে না। সে তার মনোযোগ দেয় যা করা উচিত তার দিকে। সে মুডের সাথে আপোষ করে না। সে নিজেকে দায়িত্ববোধের আওতায় রাখে এবং দিনের শুরুটা কমিটমেন্টের একটা মুহূর্ত হিসেবে দেখে। শুরু করার ইচ্ছে মানে তোমার সেই ভাবনাকে ছেড়ে দেওয়া যে আরও সময় পেলে আরও সাহস আসবে। অনেকেই নিজেদের বলে যে ভালো পরিস্থিতি, বেশি শক্তি বা স্পষ্ট পরিকল্পনার জন্য অপেক্ষা করতে হবে। আসল সমস্যা হলো তারা শুরু করার সময় যে অস্বস্তি হয় সেটা এড়ায়। শুরু করা সহজ নয়, এটা তোমার আনসার্টেনটির মধ্যে প্রবেশ করতে হয়। রুটিন ভাঙে এবং ইনার্শিয়ার বিরুদ্ধে লড়াই করতে হয়। স্টোইক জানে অস্বস্তি হচ্ছে উন্নতির একটা স্বাভাবিক অংশ। তুমি যত দেরি করবে তত বেশি রেজিস্ট্যান্স জমে থাকবে। কাজ করলে হেজিটেশন কমে, কারণ মন কারেকশন করে ভিতরের রেজিস্ট্যান্স থেকে বাইরে কাজ করার দিকে। তুমি যখন ছোটোখাটো হোক না কেন শুরু করো, তখন দেরির সেই চক্রটা ভেঙে দেয় মন এড়ানোর থেকে মনোযোগ ঘুরিয়ে নিয়ে আসে। মিথস্ক্রিয়া, তুমি সাথে সাথেই তোমার আশেপাশ থেকে তথ্য পাও। সেই প্রতিক্রিয়া যতই সূক্ষ্ম হোক না কেন মূল্যায়নের জন্য পুরস্কার দেয়। প্রতিটি কাজ একটা চ্যালেঞ্জের কাহিনী বলে, আর তোমার প্রস্তুতির অবস্থা সরিয়ে আনে। সেই বোঝাপড়াই তোমার বিচার ক্ষমতা বাড়ায়। বারবার কাজের মধ্যে পড়লে অভ্যস্ততা হয়। অভ্যস্ততা আসে শান্ত মনার। শান্ত মনেই পারো প্রতিক্রিয়া জানাতে, পিছিয়ে না পড়ে। স্টোইকরা এমন তাত্ত্বিক চিন্তা নিয়ে নয় যা কোনো জায়গায় নিয়ে যায় না। তারা কাজে লাগানো দিকটাই বেশি গুরুত্ব দিত। দর্শন ছিল কাজকর্মের জন্য, প্রতিদিনের জীবনের একটা হাতিয়ার। এটা তৈরি করা হয়েছে আচরণ ঝকঝকে করার জন্য, বুঝবার ক্ষমতা বাড়ানোর জন্য, আর মানুষকে যুক্তির সঙ্গে তাল মেলানোর জন্য। এটা শুধু বিদ্যাবানদের জন্য নয়, সৈনিক, সম্রাট, ব্যবসায়ী আর শ্রমিকও এটা সাথে নিয়ে যেত। প্রস্তুতি কোনো তাত্ত্বিক অবস্থা না, এটা তৈরি হয় তোমার মস্তিষ্ক আর দক্ষতা নিয়মিত ব্যবহার করে বাস্তব জীবনের পরিস্থিতিতে। আত্মবিশ্বাস আসে কাজ করার সাথেই। তুমি বিশ্বাসযোগ্য হয়েছ বারবার নিজের পরীক্ষা দিয়ে, সেই সময়ে যখন তোমার পূর্ণ মনোযোগ আর শক্তি দরকার হয়।
তুমি তোমার মনকে ট্রেনিং দাও অজানা সমস্যাগুলো মোকাবেলা করার জন্য। চলতেই চলতে সোজাসুজি ঢুকে পড়ো। যখন তুমি পুরোপুরি স্পষ্ট না হয়ে কাজ করো, তখন তুমি নিজেই তোমার ভয়ের মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি করো। যে অস্বস্তি তোমার মধ্যে উঠছে সেটা কোনো বিপদের সংকেত না, এটা একটা সংকেত যে তুমি জেদে লড়াই করে এগোছো। যারা নিশ্চয়তার জন্য অপেক্ষা করে তারা অনেক সময় জীবনটাই কাটিয়ে দেয় শুরু প্রস্তুতি নিয়ে, কিন্তু কখনো শুরু করে না। একজন স্টোইক তার যা আছে তাই দিয়ে শুরু করে, পথে পথে সংশোধন করে, আর প্রতিটি পদক্ষেপে তার অবস্থান ঠিক করে নেয়। তার স্থিরতা ঘটনার নিয়ন্ত্রণে নয়, তার নিজের অন্তর্মুখী শৃঙ্খলা গড়ে তোলায় ভিত্তি করে। স্টোইক কোনোভাবেই ঠিকঠাক প্রস্তুতি ছাড়াই দিনের শুরু করে না, সে নিজের জন্য সচেতনভাবে প্রস্তুতি নেয়। সে জানে মনের শুদ্ধতা অবশ্যই একটা সাজানো পরিবেশের উপর নির্ভর করে, তাই প্রথমেই সে তার চিন্তাগুলো সহজ করে তোলে। করতে হবে যেসব কাজ সেগুলো এক এক করে তালিকাভুক্ত করে। কোন দায়বদ্ধতা আসল আর কোনটা নিজের তৈরি ব্যাঘাত সেটা চিনে নেয়। তার অগ্রাধিকার স্পষ্ট করে রাখে। এরপর নিজের আশেপাশের জায়গাটা তার উদ্দেশ্যের সাথে মেলাতে সাজায়। অকারণ জিনিসপত্র সরিয়ে ফেলে, অপ্রয়োজনীয় যন্ত্রগুলো নিভিয়ে দেয়, আর যেখানে থেকে মনোযোগী হবার পথে বাধা আসতে পারে সেসব দূর করে দেয়। সে দিনের প্রথম ঘন্টাটা এভাবেই বাঁচায়। দিনটা যেন একটা কমান্ড সেন্টার, এখান থেকে তার পুরো দিনটাকে নিয়ন্ত্রণ করে। শুরুটা কোনোভাবে ছুড়ে দেওয়া নয়, সেটা ইচ্ছাপূর্বক করা হয়। সে শুরুতেই ঠিক করে কি গুরুত্বপূর্ণ, নিজের নীতিমালা মনে করিয়ে নেয়, আর কতটুকু পরিশ্রম করতে হবে ঠিক করে নেয়। রুটিনগুলো মস্তিষ্ককে জানায় কাজ শুরু হয়েছে। এসব সংকেত মনোযোগ বাড়ায়, এগুলো মনকে সতেজ করে দেয়। বারবার করলে এই প্যাটার্নগুলো একটা মজবুত ভিত্তি গড়ে তোলে সুশৃঙ্খল আচরণের জন্য। প্রস্তুতি আসে সুনির্দিষ্ট কাঠামোর ওপর, সেটা না থাকলে দিনটা এলোমেলো হয়। বাইরের চাপের জবাবে একটা কাঠামো থাকলে দিনটা উদ্দেশ্যের দিকে মন নেয়। অস্পষ্টতা দূর করার জন্য প্রশ্ন থেকে শুরু করো। জিজ্ঞাসা করো, আজ আমাকে কি করতে হবে, কি এড়ানো যাবে না, আমার গভীর লক্ষ্যগুলোর সাথে কি সব মিলে, কোন রুটিন আমার সময় নষ্ট করে। এই প্রশ্নগুলো স্পষ্টতা তৈরি করে যাতে উদ্দেশ্যপূর্ণ কাজ করতে পারো। অব্যবস্থিত সময় তলে তলে চলে যায়, কাঠামোবদ্ধ সময়ে অগ্রগতি জমা হয়। স্টোইক ব্যক্তি দিনের শুরুটা রক্ষা করে। সে তার মনকে আওয়াজে দূষিত হতে দেয় না, বিনোদন বা অভিযোগের জন্য প্রথমে হাত বাড়ায় না, সে পৃথিবীকে অনুমতি দেয় না। তার মেজাজ ঠিক করার আগে যেন নিজের পথ ঠিক করে ফেলে সেই মনোভাব চাপানো উচিত নয়, বরং সে শুরু করে এমন একটা গতিতে যা আদেশের মতো শক্তিশালী। ঠান্ডা পানি মুখে দেওয়া, শ্বাস নেয়া, যেন নার্ভ সিস্টেম শান্ত হয়। একটু হাঁটা, কাজগুলো স্পষ্টভাবে রিভিউ করা, বিশ্বাসযোগ্য লেখনের থেকে একটা ছোট্ট লাইন পড়া, এসব কাজ মুহূর্তের মধ্যেই মনকে স্থির করে। প্রতিটা দিন একটা প্রশিক্ষণ, জীবনের চলার পথে মূল নীতি বারবার অভ্যাস করা। স্টোইক জানে যে শক্তি আসে একবারের কোনো বীরত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে নয়, সেটা গড়ে ওঠে প্রতিদিনের সঠিক কাজের মাধ্যমে। কাজ করার সিদ্ধান্ত প্রতি সকালে আবারও নেওয়া হয়। প্রতিবারের পুনরাবৃত্তি অভ্যাসের কাজ আরও গভীর করে দেয়। তুমি রিদমের মাধ্যমে মন প্রস্তুত করো, রুটিনের মাধ্যমে শরীরকে কন্ডিশন করো, পছন্দের মাধ্যমে তোমার মূল্যবোধ গড়ে তোলো। এগুলো কোনো বিমূর্ত ধারণা নয়, এগুলো বাস্তব জীবনের নিয়ম। নিজেকে 7 দিন পরীক্ষায় নাও। তোমার দিনের প্রথম 60 মিনিট রেকর্ড করো। ঠিক কি করো, প্রতিটা কাজ কতক্ষণ লাগলো, আর পরে কেমন অনুভূতি হলো, সব লেখা। তোমার প্যাটার্নগুলি বিশ্লেষণ করো, তারপর সেগুলো উন্নত করো। দুর্বল অংশগুলোকে শক্ত আঙ্কার দিয়ে বদলে হেলো। ধীরে ধীরে কিন্তু উদ্দেশ্য নিয়ে করো তোমার পরিবর্তনগুলি। সংকল্প করো, প্রতিটি সমন্বয় তো তোমার তৈরি হওয়ার ক্ষমতা বাড়ায়। তুমি দিনের শুরুতে প্রবল শক্তি আর স্পষ্ট মনোযোগ নিয়ে এগিয়ে যাবে। যারা সত্যি প্রস্তুত তারা আবেগের ওপর নির্ভর করে কাজ করে না, তারা কাজকে নিজেদের সঙ্গে একটা চুক্তি হিসেবেই দেখে। সেই চুক্তি তারা কোনো শর্ত ছাড়া পালন করে। তাদের বিশ্বস্ততা কমফর্ট বা পারফেকশনের নয়, শৃঙ্খলার প্রতি। বারবার কাজ করাটাই অভ্যাস হয়ে যায়। অভ্যাস হয়ে যায় নিজেদের ধারণা, সেই ধারণা গড়ে তোলে চরিত্র, আর চরিত্র যা নীরবতা আর পুনরাবৃত্তিতে গড়ে ওঠে সেটাই হয় অবস্থান। দ্বিতীয় অধ্যায়, চাপের মধ্যে ধৈর্য ধরে রাখা। প্রস্তুতির পরীক্ষা বেশিরভাগ সময়ই আসে দীর্ঘ সময়ের কঠিন পরিস্থিতিতে। এরা এমন ছোট ছোট ঝটকা নয় যেগুলোতে দ্রুত প্রতিক্রিয়া দিতে হয়, বরং এমন দীর্ঘ সময়ের চ্যালেঞ্জ যা ধীরে ধীরে ধৈর্য কমিয়ে দেয়, শক্তি শেষ করে ফেলে, আর তোমার ইচ্ছাশক্তির গভীরতাকে পরীক্ষা করে। এখানে ধৈর্যের মানে হলো ক্লান্তি বাড়লেও আর অনিশ্চয়তা রাত দিন ঘেঁষে থেকেও স্থির সংকল্পের সঙ্গে সামনে এগিয়ে যাওয়া। স্টোইকরা ধৈর্যকে মানসিক প্রশিক্ষণের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ মনে করত, আর সাহসের সঙ্গে যেন আলাদা অঙ্গ। এটা সেই নীরব ধীরে ধীরে তৈরি হওয়া সাহস। প্রতিদিন সকালে উঠেই ইচ্ছে রেখে দিনের মুখোমুখি হওয়া। যদিও শরীর ভারী লাগে, মন ক্লান্ত, আর কোনো পুরস্কার বা স্বীকৃতির কোনো ছাপ দেখা যায় না। এটা সেই সচেতন সিদ্ধান্ত, নিজের নির্বাচিত স্পষ্ট নীতির ভিত্তিতে যুক্তির সঙ্গে একসাথে এগিয়ে চলার। যদিও কাজটা কেউ দেখছে না, প্রশংসাও পাচ্ছে না, আর কোনো ঝকঝকে দিকও নেই। এই ধরনের সাহস উত্তেজনা বা অ্যাড্রেনালিনের ওপর নির্ভর করে না, এটি হলো
যে দৃঢ় সংকল্পের ওপর দাঁড়িয়ে থাকে, যা ঠিক এবং প্রয়োজনীয় কাজ করার প্রতিশ্রুতি থেকে জন্ম হয়। এই ধরনের ধৈর্য শান্ত, অবিচল এবং অটল, কারণ এটি ভাটামোথা আবেগের ওপর নয়, বরং মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে ওঠে। এপিক্টেটাস বলেছিলেন, ঘটনা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমরা নিয়ন্ত্রণ করি কিভাবে সেই ঘটনাগুলোর মুখোমুখি হব। ধৈর্য মানে হলো জীবনের প্রতি স্থির চিত্তে প্রতিক্রিয়া জানানো, এমনকি যখন অস্বস্তি চারদিক থেকে চাপিয়ে আসে। এটি অস্বস্তি থেকে চোখ ফেরানোর কথা নয়, অথবা ওটা নেই বলে ভান করা। এই বিষয়টা পুরোপুরি মেনে নেওয়ার কথা, ভয় পেয়ে উধাও না হয়ে ওটার প্রতি খেয়াল রেখে বুঝে নেওয়া যে সেটা আসলে কি, মানে তারপরও নিজের রাস্তা থেকে হার মানা বা মনোবল হারানো ছাড়া সামনে চলা। এইভাবে ধৈর্য একটা শক্তির অংশ হয়, যা চাপের নিচে ভেঙে পড়ে না, কারণ সেটাকে বারবার পরীক্ষা করে শক্ত করা হয়। বাস্তবিক ধৈর্য তৈরি করা যায় ইচ্ছেকৃত প্রশিক্ষণের মাধ্যমে, যেখানে নিয়ন্ত্রিত চ্যালেঞ্জের মধ্যে দিয়ে শৃঙ্খলা আর স্থিতিস্থাপকতা দুটোই মজবুত হয়। এর মূল লক্ষ্য হলো কম সুন্দর পরিস্থিতির চাইতে একটা পরিচিত অভ্যাস করে তোলা, যাতে অসুবিধা তোমাকে অলস করে ফেলার ক্ষমতা হারায়। এর মানে হতে পারে খারাপ আবহাওয়ায়ও তোমার ব্যায়ামের শিডিউল মেনে চলা, বিপজ্জনক পরিবেশে থাকলেও জটিল কাজগুলো শেষ করা, অথবা প্রেরণার তুমুল ছোঁয়া কাটিয়ে যাওয়ার পরেও নিজের সাথে করা কোনো প্রতিজ্ঞা পালন করা। তুমি ইচ্ছেকৃতভাবে নিজের আরামের জায়গা থেকে একটু বাইরে আসতেও পারো, যেমন প্রয়োজনের চাইতে একটু আগেই ওঠা, সহজ কোনো যাতায়াতের পরিবর্তে হাঁটা বেছে নেওয়া, অথবা দিনের সবচেয়ে কঠিন কাজটা আগে শেষ করার চেষ্টা করা। পুরোপুরি প্রস্তুত বোধ করো। প্রতিবার যখন তুমি এটা করো, তোমার মন আর শরীরকে শেখানো হয় কিভাবে পারফেক্ট পরিস্থিতির দরকার ছাড়া ভালো করে কাজ করতে হয়। ছোট ছোট ইন্টেনশনাল কাজগুলো জমে মজবুত হয়, একটা বিশ্বাসযোগ্য ভিত্তি হয়ে দাঁড়ায়, যেটার উপর তুমি নির্ভর করতে পারো যখন বড় চ্যালেঞ্জ আসে। স্টোইক দার্শনিক বলে, প্রতিটি কঠিন পরিস্থিতি একটা বড় শৃঙ্খলার অংশ। এগুলো জীবনযাত্রার বাধা নয়, জীবনেই থাকা শিক্ষাগুলো। প্রতিটি চ্যালেঞ্জ একটা সংগঠিত সুযোগ দেয় শক্তি গড়ে তোলার, শুধু শারীরিক নয়, আরও অনেক দিক থেকে, মনের দিক থেকে এবং আবেগের দিক থেকেও। স্টোইক মনের মানুষ প্রতিটি চাপ, অসুবিধা আর হতাশাকে মনে করে এক ধরনের রেজিস্ট্যান্স ট্রেনিং হিসেবে। কঠিন মুহূর্তগুলো একটা পড়াশোনার অংশ হয়ে যায়। শেখার বিষয়টা হলো ধৈর্য ধরে রাখা, আর ক্লাসরুমটা হলো প্রতিদিনের জীবন। ভালোভাবে সহ্য করতে হলে যা আসবে তার সরাসরি মোকাবিলা করতেই হবে। এড়ানো মানসিক শক্তিকে দুর্বল করে, এড়ানো সময়ও নষ্ট করে। স্টোইক চিন্তা করত, যা করতে হবে সেটার মুখোমুখি হওয়াই সেই ব্যাপারটাকে হালকা করা সবচেয়ে সাবধান উপায়। প্রথম ধাপ হলো সমস্যা থাকাটা মেনে নেওয়া, কোনো লক্ষ্য না দানা দিয়ে। বিকৃতি বলো, এটা কি, স্পষ্ট করো কি চাই, তারপর ঢুকে পড়ো। বেশি ভাবো না, বেশি প্ল্যান করো না, বা সঠিক সময়ের জন্য অপেক্ষা করো না। কাজ শুরু করো। কাজ করলেই সামনের দিকে এগোবে, ধীর গতিতেই হোক না কেন। প্রতিটি বাধা তোমাকে তোমার সীমা আর কিভাবে তা বাড়ানো যায় সেটা শেখায়। অসুবিধার মাঝে চলতে থাকলে ধৈর্য গড়ে ওঠে। এতে শারীরিক ক্লান্তি, মানসিক হতাশা, চিন্তার অস্থিরতা আর বোরিং, এই সব কিছুই থাকে। এইসব অবস্থা যে কোনো দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আসবেই। এমন মুহূর্তেও ধারাবাহিক থাকো। তুমি নিজের মধ্যে একটা রেফারেন্স পয়েন্ট তৈরি করো। বুঝতে শুরু করো এই মানসিক অবস্থাগুলো কিভাবে কাজ করে, কিভাবে সেগুলো তোমার সিদ্ধান্ত নেবার ওপর প্রভাব ফেলে, আর চাপের মধ্যে তুমি কিভাবে বানিরো। যত বেশি সময় নিজের কঠিন সময় পার হতে দেখো, তত বেশি সঠিকভাবে নিজের পথ নির্ধারণ করতে পারবে যখন পরবর্তী পরীক্ষা আসবে। স্টোইক পদ্ধতির একটা অংশ হলো নিয়ন্ত্রণ করা চাপের মধ্যে নিজেকে রাখাটা। নিজের ইচ্ছায় কষ্ট নেওয়া টলারেন্স তৈরি করতে সাহায্য করে বাইরের কষ্ট আসার আগে। এমন চ্যালেঞ্জ খুঁজো যা তোমার মনোযোগ আর কমিটমেন্ট বাড়াবে। এগুলো হতে পারে শারীরিক প্রশিক্ষণও, দীর্ঘ সময় চুপচাপ থাকা, কোনো কাজ বাধা না দিয়ে শেষ করা, আর আরাম পিছিয়ে দেওয়া। এসব সহজ কাজ যা তোমার নার্ভাস সিস্টেমকে টেনশনের সঙ্গে পরিচিত করায়। যখন সত্যিকার বিরূপ পরিস্থিতি আসে, তখন তোমার মন জানে সেই অবস্থায় কিভাবে কাজ করতে হয়। তুমি আতঙ্কিত হও না, ধীরে ধীরে পরিস্থিতি বুঝে শান্ত হাতে সিদ্ধান্ত নাও আর কাজ শুরু করো। এই ধরনের প্রশিক্ষণ তোমার চাহিদার ওপর নির্ভরতা কমায়। স্টোইকরা চান পরিবেশ যাই হোক তারা ভালোভাবে কাজ করতে পারে। তারা শব্দে ভরা জায়গা, দেরিতে ফলাফল, আকস্মিক বাধা আর ব্যক্তিগত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে। ক্লান্তি বারবার এক্সপোজার হওয়ার ফলে তুমি ধীরে ধীরে মনোভাব আর বাইরের পরিস্থিতির চেয়ে বেশি তোমার নীতি আর রুটিন অনুযায়ী চলতে শিখো। এই স্থিরতা থেকেই তুমি ধারাবাহিকভাবে কাজ করতে পারো যখন মোটিভেশন কমে যায়। তুমি উত্তেজনায় সৃষ্ট মোমেন্টামের উপর নয়, তোমার ট্রেনিংয়ের উপর ভর করে চলছো। প্রতিটা চ্যালেঞ্জ শেষ করা একটা রেকর্ড। এটা তোমার নিজের সক্ষমতার একটা স্মৃতি। এটা শুধু প্রেরণা নয়, এটা প্রমাণ। তুমি দেখেছো নিজেকে ধরে রেখে চলতে পারো। তুমি জেনেছো তুমি কি কতটা সামলাতে পারো। এটা রেকর্ড তোমার আত্মবিশ্বাসকে ওজন দেয়। এটা কোনো কাল্পনিক কল্পনা নয়, এটা অভিজ্ঞতা দিয়ে প্রমাণিত। পরের বার যখন কঠিন সময় ফিরে আসবে, যেটা আসবেই, তুমি আগেই জানো সেটা কেমন হবে। তুমি এই রাস্তা আগে হেঁটে এসেছো। টেনশনের মধ্যে কিভাবে শ্বাস নিতে হয়, কিভাবে দেহ ঠিক রাখতে হয়, কিভাবে কাজের দিকে ফিরে আসতে হয় তুমি জানো। আগের ধৈর্যের স্মৃতি তোমার কাজে লাগবে, একটা শক্তিশালী এবং বারবার ব্যবহার করার মতো উৎস হিসেবে। যখন ক্লান্তি আসে বা সন্দেহ বেড়ে ওঠে, তুমি সোজা সেই মুহূর্তগুলো মনে করতে পারবে যেখানে তুমি অবিচল ছিলে। এই স্মৃতিগুলো অস্পষ্ট নয়, অনুভূতি বা সাধারণ ইতিবাচক কথাবার্তা নয়। এগুলো বাস্তবতার ওপর ভিত্তি করে। তোমার মুখোমুখি হওয়া নির্দিষ্ট চ্যালেঞ্জ, তোমার কাজ করার নির্দিষ্ট পরিবেশ আর কড়া পরিশ্রমে অর্জিত নির্দিষ্ট ফলাফল। তুমি মনে রাখো তখন কি ভাবছিলে, কি করেছিলে, কিভাবে খাপ খাইয়েছিলে আর কিভাবে এগিয়ে গিয়েছিলে। এই স্মৃতিটা বিস্তারিত আর শিক্ষণীয়। এটা তোমাকে মনে করিয়ে দেয় কি কাজ করেছিল আর তুমি সেটা কিভাবে ব্যবহার করেছিলে। অতীতের ধৈর্য মনে পড়া তোমাকে একটা মানচিত্র দেয়। এটা দেখায় কোথায় চাপ এসেছে আর তুমি কিভাবে সে চাপ সামলিয়েছিলে।
সেটার পরেও তুমি ঠিক পথে চলছো। এই মুহূর্তগুলোতে মোটিভেশনের ওপর ভরসা করো না। মোটিভেশন অনিশ্চিত, এর বদলে তোমার অভিজ্ঞতার ওপর নির্ভর কর। মনে করিয়ে দাও তুমি আগেও কষ্ট সামলিয়েছো আর এই প্রক্রিয়া জানো। তোমার সিদ্ধান্ত শুধুমাত্র আবেগের ওপর ভিত্তি করে হয় না, এগুলো তোমার নিজের অতীত থেকে পাওয়া প্রমাণের ওপর ভিত্তি করে গাইডেড। এভাবেই স্ট্যামিনা শুধু একটা একাই কাজ থাকে না, এটা একটা নিয়মিত প্যাটার্নের রূপ নেয় যা চাপের মধ্যে বারবার করা যায়। যখন তুমি তোমার রেকর্ডের ওপর নির্ভর করো তখন তোমার চিন্তাভাবনা আরও স্থির হয়। সম্পূর্ণ করা পরিশ্রম। সন্দেহের গুরুত্ব কমে যায় যখন সেটা প্রমাণিত কাজের সাথে টক্কর দেয়। আত্মবিশ্বাস এখন আর কোনো অস্পষ্ট কোণ নয়, এটা পরীক্ষিত আচরণের উপর ভিত্তি করে গড়ে ওঠে। তুমি কল্পনায় নিজেকে বোঝাচ্ছ না, তুমি বস্তুনিষ্ঠ তথ্যের সাহায্যে নিজের সক্ষমতা যাচাই করছো। এতে চাপের সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তোমার অভ্যন্তরীণ কণ্ঠস্বর পরিষ্কার হয়ে ওঠে। ওই কণ্ঠস্বর হয় সরাসরি, তথ্যভিত্তিক আর লক্ষ্যমুখী। তুমি এটা আগে করে দেখেছো, তুমি পরবর্তী ধাপ জানো, এখন সেটা নাও। যখন অনুভূতি ওঠানামা শুরু করে, যুক্তি তোমাকে সাহায্য করে। একটা স্থির কিছু লাগবে ঠিকমতো কাজ করার জন্য। মাঝে মধ্যেই হতাশা বা দ্বিধা আসতে পারে, কিন্তু তুমি দেখতে পারবে আসল যা জরুরি সেটা কি। নিজেকে মনে করিয়ে দেবে কাজটার গুরুত্ব, কি অধিকার এখন, আর কোন কাজ তোমার মূল্যবোধের সাথে মেলে। কাজগুলো ছোট ছোট অংশে ভাগ করবে, অতিরঞ্জন বাদ দিয়ে কাজটা সহজ করে নেবে। দরাদরি বন্ধ করবে আর কাজে ফিরে যাবে। যুক্তি সমস্যাগুলো কমায় না, তবে ভিতরে একটা কাঠামো তৈরি করে। এই কাঠামোর কাজের উপকারিতা আরও বাড়ে যখন বাইরের পরিস্থিতি যতই জটিল হয়। চাপপূর্ণ পরিবেশ মনোযোগ বিচলিত করে, আবেগপ্রবণ করে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করে। স্পষ্ট চিন্তা এসব ভ্রমণ ঠেকায়। এমন একটা চিন্তার ধারা গড়ে তোলা লাগে যা মনকে নির্দিষ্ট কাজের দিকে ধরে রাখে, মন ঘুরপাক থেকে বিরত রাখে আর অপ্রয়োজনীয় জটিলতা কমায়। এটা নিয়মিত করলে এই চিন্তার ধারা তোমাকে প্রতিটি পরিস্থিতিতে কেমন আচরণ করতে হয় সেটা গড়ে দেয়। এটা তোমার স্বাভাবিক অভ্যাস হয়ে যায়। মূল্যায়ন করা, কাজ করা আর শান্ত থাকা। ডিসিপ্লিন হলো সেই জিনিস যা শক্তি কম থাকলেও কাজ চালিয়ে যায়। যখন প্রেরণা চলে গেলেও শৃঙ্খলা থাকলেই তুমি এগিয়ে যেতে পারবে। রুটিন তো আগেই জানা, নিজে কোন মানদণ্ডে বাধ্য হয়েছ সেটা তো জানা। সেগুলো শেষ করার জন্য কোনো বড় প্রেরণা লাগবে না, দরকার শুধু উপস্থিত থাকা আর কাজটা শেষ করা। এসব আচরণ তুমি ট্রেনিং দিয়ে গড়ে তুলতে পারো। একবার রপ্ত হয়ে গেলে চাপের সময়ও সেটা স্বাভাবিক হয়ে যায়। তুমি শুধু পরের ছোট্ট স্টেপটাই নজরে রাখবে আর শুরু করা কাজ শেষ করবে। এই দৃষ্টিভঙ্গি কঠিনতাকে কাজে লাগানোর ফিডব্যাকে পরিণত করে। প্রতিটি চ্যালেঞ্জ আর হতাশার কারণ থাকে না। বাঁধা, এটা একটা পদার্থ। ব্যথা একটা শিক্ষা হয়ে ওঠে। তুমি দেখো এটা কোথা থেকে আসছে আর তোমার সীমাবদ্ধতা সম্পর্কে কি শিখাচ্ছে। বিলম্ব ধৈর্য ধরে রাখা আর মানসিক নিয়ন্ত্রণের সরাসরি অনুশীলন হয়ে যায়। এটা শেখায় কিভাবে কাজ চালিয়ে যেতে হয় যখন অগ্রগতি প্রত্যাশার চাইতে ধীর গতির। বিভ্রান্তি বোঝায় স্পষ্ট করার দরকার। এটা তোমার কাজ জটিল করা থেকে সরল করতে বাধ্য করে। মূল কথা একবার চেক করতে বলে, আর যা স্পষ্টভাবে বোঝা যায় সেটার উপর মনোযোগ দিতে বলে। তুমি ধীরে ধীরে প্রতিটি সমস্যাকে একটা কাজ হিসেবে দেখতে শুরু করো। প্রত্যেকটার একটা শেখার আছে, আর তোমার কাজ হলো হতাশ না হয়ে সেই শিক্ষাটা গ্রহণ করো। চাপের মুখোমুখি হয়ে ধৈর্য গড়ে ওঠে। নিজের প্রতিক্রিয়া সীমিত করে নিয়ন্ত্রণ আসে। ছোট ছোট ভয়েস মাস কাজ বারবার করার মধ্য দিয়েই ধারাবাহিকতা তৈরি হয়, যদিও তখন সেদিকে খুব একটা ফায়দা মনে না হলেও। এই আচরণগুলোই তোমাকে অন্য যখন থেমে যায় তখনও চলতে সাহায্য করে। তোমার প্রস্তুতি আসে তখন যখন কোনো ফলাফল চোখে আসেই না, আরাম পাওয়া যায় না বা প্রশংসা মেলে না। ধারাবাহিকতা নিজেই পুরস্কার হয়ে ওঠে। এটা প্রমাণ করে তুমি নিজের সিদ্ধান্তের উপর নিয়ন্ত্রণ রাখো। সহনশীলতা কখনো অস্পষ্ট কিছু নয়। ধারণাটা হলো সময়ের সঙ্গে বারবার যেসব মাপা যায় এমন ছোট ছোট সিদ্ধান্ত নিয়ে প্রমাণ হয়। এটা দেখা যায় যখন তুমি তোমার দৈনন্দিন কাজগুলো ঠিকঠাক করে শেষ করো, কোনো ভুলভ্রান্তি ছাড়াই। এটা দেখা যায় যখন তুমি রাগ কিংবা হতাশার মধ্যে নিজের শান্তি ধরে রাখতে পারো। এটা দেখা যায় যখন কেউ তোমাকে দেখে না বা কোনো পুরস্কার নেই, তবুও তুমি তোমার প্রতিশ্রুতিতে মনোযোগ দাও। এই ছোট ছোট নিয়মিত কাজগুলো প্রমাণ দেয় যে তুমি চাপের মধ্যে কাজ চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখো। এগুলো তোমার প্রস্তুতির গভীরতা বোঝায়। এগুলো ইঙ্গিত দেয় তোমার মূল্যবোধ সত্যিই আছে কিনা। শুধুমাত্র চিন্তায় থেমে না থেকে এগুলো তোমার কাজের মধ্যেও ফুটিয়ে তোলো। এই অভ্যাসগুলো মজবুত করতে এমন পরিবেশে নিজেকে ফেলো যেখানে এগুলো করতে হবে। ছোট ছোট স্বেচ্ছায় নেওয়া চ্যালেঞ্জ বেছে নাও যেগুলোতে মনোযোগ আর পরিশ্রম লাগে। সাধারণের চেয়ে আগে ওঠার চেষ্টা করো। কিছু সময়ের জন্য ছোট ছোট আরাম দূরে সরিয়ে রাখো। একটা সুনির্দিষ্ট সময় ঠিক করে পুরো দৃষ্টি দিয়ে কাজ করো। যখনই বলো কিছু করব, অসুবিধা হোক বা না হোক সেটা করেই ফেলো। এই ধরনের ইচ্ছাকৃত সিদ্ধান্তগুলো মাঝে মাঝে অসুবিধা সৃষ্টি করে, আর সেই অসুবিধাই তোমার অবিচলতা মজবুত করে। প্রতিবার যখন কোনো প্রতিশ্রুতি পূরণ করবে, নিজের উপর বিশ্বাস আর বাড়বে। চ্যালেঞ্জ একটা মানদণ্ড হয়ে যায় যেটা তুমি বারবার ফিরে দেখতে পারো। তোমার কাজগুলো লিপিবদ্ধ করলে সেগুলো আরও স্পষ্ট হয়। যা করছো সেটা লিখে রাখো। তারপর দেখো কাজটা শেষ হলো কিনা। কাজের সময় তুমি কেমন অনুভব করছিলে, আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটা কেন হলো।
এই রিভিউ প্রক্রিয়া তোমার আচরণ বুঝতে সাহায্য করে, সাবচেতনা থেকে যা করো তা সামনে নিয়ে আসে, আর যার ফলে একজন ডিসিপ্লিনড মানুষ হিসেবে তোমার পরিচয় মজবুত হয়। প্রতিটা রিভিউ নিজেকে দায়িত্বশীল করার একটা মাধ্যম। তুমি আর আন্দাজ করো না যে তোমার আদতগুলো শক্তিশালী না দুর্বল, সেটা তুমি সরাসরি ধরতে পারছো। এই সিস্টেম গড়ে ওঠার সাথে সাথে তোমার ভিতরে স্থিরতা বেড়ে যাচ্ছে। ভবিষ্যতে চাপ এলে তুমি হঠাৎ চমকে বা দুশ্চিন্তায় পড়ো না। তুমি প্যাটার্নটা বুঝে গেছো, লাক্ষণিকগুলো চিনতে পারো, ক্লান্তি কেমন লাগে আর সেটা কিভাবে তোমার চিন্তা বিকৃত করতে শুরু করে জানো। তুমি মানসিক বিচ্যুতি শুরু হবার প্রথম সংকেতগুলো শোনো। এই সচেতনা তোমাকে সময় দেয় তোমার চিন্তা ঠিক করতে, পথ হারানোর আগেই। তুমি শ্বাস প্রশ্বাস ধীর করতে পারো, তোমার লক্ষ্য পুনরায় ঠিক করতে পারো, আর চলতে থাকো। নিপুণতা। এই প্রক্রিয়াটা অনেকবার করার পর স্বয়ংক্রিয় হয়ে যায়। যখন সমস্যা আবার ফিরে আসে, আর সেটা তো হয়ই, তখন তুমি দ্বিধিবিহীনভাবে স্পষ্টভাবেই মুখোমুখি হও। তুমি আগেও এমন চাপের মধ্যে কাজ করেছ, তুমি এমন পরিস্থিতিতে প্রশিক্ষণ নিয়েছ যেটা এই সমস্যার সমপরিমাণ কঠিন। এটা আর নতুন কিছু না, পরিচিত একটা জায়গা। তোমার শরীর জানে কিভাবে চাপের সামনে টিকে থাকতে হয়। তোমার মন আগেই সেই ধাপগুলো মুখস্থ করেছে, যেগুলো দরকার মনে করো, মনোযোগ দাও আর এগিয়ে যাওয়ার জন্য। তুমি অবাক হও না, বরং এই মুহূর্তগুলোর জন্য তুমি পুরোপুরি প্রস্তুত। বাইরে থেকে সাহায্য পেতেও পারে, অস্থান থাকতেই পারে, উৎসাহ মিলেও না পারে, কেউ বুঝতেও পারে না তুমি কি সামলাচ্ছ। সেই অনুপস্থিতি তোমার সক্ষমতা কমায় না। তুমি এক ধরনের ভিতরের প্রতিক্রিয়া ব্যবস্থা তৈরি করেছ বারবার করার মধ্য দিয়ে। তুমি ক্লান্তিতে, সন্দেহে, হতাশায় তোমার রুটিন পরীক্ষা করে ফেলেছ। তুমি জানো কিভাবে নিজেকে আবার সঠিকভাবে গড়ে তুলতে হয়। তুমি জানো পরবর্তী যুক্তিসঙ্গত পদক্ষেপ কোথায় নিতে হয়। তুমি নির্দেশ খুঁজছ না, তোমার যেটা আগে কাজ করেছে তাতেই ফিরে যাও। এই প্রস্তুতি কার্যকরী কাজের পথ দেখায়। তুমি আর শক্তি নষ্ট করো না প্রশ্ন করে। তুমি প্রস্তুত হও কিনা, উত্তর তো আগে থেকেই ঠিক হয়ে গেছে। তুমি অন্যদের অনুমোদন খোঁজো না, নিজের মতো এগিয়ে যাও। চ্যালেঞ্জ অনুযায়ী গতি সামঞ্জস্য করো, দিক ঠিক রেখে শক্তি সঞ্চয় করো। যা প্রমাণিত হয়েছে তাই প্রয়োগ করো। এটা কোনো আবেগপূর্ণ প্রতিক্রিয়া নয়, শেখা একটি ছন্দ। এরকম প্রস্তুতি বিশ্বাসযোগ্যতা এনে দেয়। তুমি এমন একজন হয়ে ওঠো যার উপর অন্যরা নির্ভর করতে পারে। কঠিন পরিস্থিতিতেও তোমার উপস্থিতি স্থির থাকে, অস্থির নয়। আবেগ ঝালাই না দিয়ে কাজে ফিরে যাও। মনোযোগ সাশ্রয় করো, অপ্রয়োজনীয় জটিলতা কেটে ফেলো। অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া না দেখা। এই স্থিরতা দ্রুত পরিবর্তিত পরিবেশে খুব কাজে লাগে। একঘেয়ে সময়গুলোতেও যা বেশিরভাগ মানুষ মনোযোগ হারায় আর দূরে সরে যায়, তখন এইটা কাজে লাগে। আগ্রহ কমে গেলেও ফোকাস রাখতে পারা জিনিসটা তোমার কাজকে ধারাবাহিক করে তোলে। তুমি প্রশংসার অপেক্ষা ছাড়াই কাজ শেষ করো। অনুমতি না নিয়ে যা বলেছিলে তাই করো। চুপচাপ কাজ চালিয়ে যাও। এই বিশ্বাসযোগ্যতা তখনই প্রকাশ পায় যখন অন্যরা বিভ্রান্ত, ক্লান্ত বা অতিভার অনুভব করে। কেউ খেয়াল না করলেও তুমি হাজির থাকো। তুমি ফলাফল দিতেই হয়, ধীর গতিতেও হোক। এটা এমন নির্ভরযোগ্যতা যার মাপকাঠি কাজের ধারাবাহিকতায়, হঠাৎ আয়ত্তে নয়। এটা তোমার দৈনন্দিন তালমাপিক হয়ে যায়। এই নিয়মিততা ছোট ছোট সিদ্ধান্তেও টেকে। তুমি তোমার জাগরণের সময় বজায় রাখো, তোমার রুটিন ঠিকঠাক অনুসরণ করো, তোমার কাজের তালিকা শেষ করো। যখন মান ছাড়াও করার কথা আসে, তখনও তোমার মূল্যবোধ ধরে রাখো। এসব সিদ্ধান্ত অনেক সময় অজান্তেই হয়ে যায়, তাতে গুরুত্ব কমে না। প্রতিটি ছোট কাজ তোমার ব্যক্তিত্বের মূল ভিত্তি গড়ে তোলে। সেই মূল ভিত্তি হয়ে ওঠে তোমার পরিচয়। তুমি মনোযোগ রাখো শুধু কোনো আকস্মিক প্রেরণায় চালিত হয়ে নয়, বরং প্রশিক্ষিত হয়েছ প্রয়োজন ছাড়া কাজ করতে। তোমার কাঠামো তোমার পাশে থাকে, তোমার প্রক্রিয়া তোমাকে এগিয়ে নিয়ে যায়। অস্বস্তি বেড়ে গেলে তুমি ফোকাস আরও শুরু করো, কাজটাকে সহজ করো, কাজ শেষ করো। এই নিয়ন্ত্রণের স্তর টাইমের ওপর বারবার অনুশীলনের ফলে আসে। ভাবনা পুরো সিস্টেমকে শক্তিশালী করে, কারণ প্রতিদিনের চেষ্টাকে পরিমাপযোগ্য উন্নয়নে পরিণত করে। নিয়মিত অভ্যাস করলে এটা এমন রকম নিদর্শনগুলো স্পষ্ট করে যা সাধারণত অদৃশ্য থাকে। প্রতিটা সামনে একটু চুপচাপ সময় নিয়ে নিজের কাজগুলো ভালো করে ভাবো। স্পষ্ট আর সরাসরি কিছু প্রশ্ন করো নিজের কাছে। আজকে আমি কি প্ল্যান করেছিলাম, সেটা পুরোপুরি করতে পারলাম কি হাপে কারে, নাকি একদম পারলাম না? কাজ করার মধ্যে কি বাধা ফেলেছিল, কোন কাজগুলো মনোযোগ বাড়িয়েছে আর কোনগুলো একদম ভাঙচুর করেছে? এই প্রশ্নগুলো তোমাকে নিজের পাশ থেকে অবজার্ভ করতে সাহায্য করবে। এখানে কাউকে দোষারোপ করার নয়, তুমি বুঝছো কোথায় তোমার সিস্টেম ভালো কাজ করছে আর কোথায় ভেঙে পড়ছে। এই রিফ্লেকশন এক ধরনের ট্রেনিং, যা তোমার মস্তিষ্ককে নিজের চোখেই নিজেকে দেখার একটা মুডে নিয়ে যায়। নিজেকে বিচার করা নয়, তুমি চরিত্র বিশ্লেষণ করছো না, তুমি ধারাবাহিকতা পরিমাপ করছো। এই পদ্ধতি তোমার সময়ে মনোযোগ আর প্রচেষ্টা কিভাবে ব্যবহার করো তা সঠিকভাবে জানা যায়।
এতে ছোট ছোট ভুলগুলো বড় সমস্যায় পরিণত হওয়ার আগেই ঠিক করা যায়। তুমি ধীরে ধীরে সেই নিদর্শনগুলো চিনতে শেখো যেগুলো তোমার কাজের গতি কমিয়ে দেয়। পাশাপাশি বুঝতে পারো কোন ধাঁচগুলো মজবুত আর বারবার প্রয়োগ করার মতো। এভাবেই নিয়মিত পরিশ্রম স্বাভাবিক হয়ে ওঠে। যত বেশি নিবিড়ভাবে নিজের আচরণ দেখবে, তত সহজে সেটাকে বদলাতে পারবে। যদি তোমার ভাবনা থেকে দেখা যায় কাজের প্রথম 1 ঘন্টায় মনোযোগ হারায়, তাই ওই ঘন্টাটা বেশি সুরক্ষিত রাখা উচিত। যদি দেখা যায় কোনো কাজ করার পর আপনার শক্তি কমে যায়, তাহলে সেটাকে রুটিনে কোথায় রাখা উচিত সেটা নতুন করে ভাববেন। প্রতিদিন রাতটা হয়ে ওঠে সিস্টেমটাকে শক্ত করার সুযোগ। একেবারে সবকিছু একবারে বদলানোর দরকার নেই, শুধু ছোট ছোট সরাসরি পরিবর্তন করলেই চলে। যা আপনাকে দুর্বল করে তুলে তা দূর করুন, যা আপনাকে সমর্থন দেয় তা জোরদার করুন। ছোট ছোট ভুল যা চোখে পড়ে না, সেগুলো ধীরে ধীরে কাঠামোয় দুর্বলতা নিয়ে আসে। যদি সময় মতো নজর দেওয়া যায়, তাহলে সেগুলো ঠিক করা সম্ভব। সর্বনিম্ন চেষ্টা। একটা কাজেই যদি দেরি হয় আর সেটা বারবার হয়, তবে সেটা একটা অভ্যাসে পরিণত হয়। মনোযোগের ভাগ যদি উপেক্ষা করা হয়, তা ঠিক করা কঠিন হয়ে পড়ে। এহেন ছোট ছোট ত্রুটিগুলো যখন এখনো সামলানো যায়, তখনই চিনে ফেললে বড় সমস্যাগুলো জাঁকিয়ে বসার আগে থামানো যায়। ছোট ভালো গুণগুলো সচেতনতার সাথে শক্ত করলেই অভ্যাসে পরিণত হয়, যেগুলো চাপের মধ্যে পারফরমেন্স বাড়ায়। যখন তুমি এমন একটা আচরণ চিনতে পারো যা মনোযোগ দিতে সাহায্য করে, তা ইচ্ছেপূর্বক আরো শক্ত করো, আবার অভ্যাস করো। এটা তোমার রুটিনের একটা অংশ করে ফেলো। প্রতিদিন এইটাই করো। রিক্যালিব্রেশন একটা শক্তিশালী শাস্তির মতো হয়ে যায়। এই প্রক্রিয়াটা তোমার মনোযোগকে ট্রেনিং দেয়। তুমি আর অটোমেটিক ভাবেই কাজ করো না, নিজের স্ট্যান্ডার্ডের সাথে নিজের কাজগুলো মেপে দেখো। ঠিক করো কিভাবে পথ ঠিক করবা। এতে তোমার ফোকাস আবার মূল নীতির দিকে ফিরে আসে। তুমি ঘুরে বেড়ানো বন্ধ করে দাও, যা গুরুত্বপূর্ণ সেটা আবার স্পর্শ করো। রিপিটেটিভ বা ক্লান্তিকর সময়েও তোমার সচেতনতা তীক্ষ্ণ রাখার জন্য ট্রেন হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে পরিচয় বদলে যায়। তুমি আর সাময়িক মেজাজের উপর ভিত্তি করে প্রতিক্রিয়া দাও না। সুবিধার জন্য নয়, তোমার কাজগুলো আসে স্থিরতা থেকে। কেউ দেখছে না এমন অবস্থায়ও তুমি নিজেকে মান বজায় রেখে চলো। নিঃশব্দে তুমি ধারাবাহিক থাকো। এই বিশ্বাসযোগ্যতা বাইরে থেকে চাপিয়ে দেওয়া হয় না, এটা হয় বারবার অভ্যাস করে এবং নিজেকে সৎভাবে পর্যবেক্ষণ করে। পদ্ধতিটা তোমার মধ্যে গড়ে ওঠে। তুমি নিজেকে ঠিক করো কারণ তুমি শৃঙ্খলা মূল্যায়ন করো। তুমি কাজগুলো শেষ করো কারণ তুমি ধৈর্য প্রশিক্ষণ দিচ্ছ। শেষ পর্যন্ত এই ছন্দটা স্বাভাবিক হয়ে যায়। ধৈর্য আর এমন কিছু নয় যা তোমাকে জোর করে রাখতে হয়, এটা তোমার কাজ করার ধরন হয়ে যায়। তোমার আছে প্র্যাকটিসকৃত কষ্ট। তুমি ক্লান্ত হলেও অভিনয় করেছো, তুমি প্রশংসার অপেক্ষা না করে কাজ করেছো। এটা তোমার আত্মনিয়ন্ত্রণের গভীরতা প্রমাণ করে। তুমি জানো তুমি কি করতে পারো। পরীক্ষা হলে তুমি কেমন কাজ করো তাও জানো। এই জ্ঞান আভাসের দরকারকে দূর করে দেয়। এটা তোমাকে চাপের মধ্যে কাজ করার জন্য পরিষ্কার রূপরেখা দেয়। তুমি সেই প্রস্তুতি প্রতিদিন অ্যাসোয়ে নিয়ে যাও। তুমি কি কাজ করে সেটা লিখে রেখেছো। তুমি দ্বিধা ছাড়া আবার সেই দিকে ফিরো। পরিস্থিতি বদলে গেলে তুমি আতঙ্ক বা অভিযোগে ডুবে নেই। তুমি তোমার গঠন তুমি সামলাও, সামঞ্জস্য রেখে সামনে বাড়ো। তুমি যা শুরু সচেতনতা, এটা তোমার মনোযোগ ধরে রাখে। যদিও পরিস্থিতি বদলায়, তুমি সেই পরিবর্তনের পেছনে দৌড়াও না, তোমার অবস্থান তার মধ্যে স্থির থাকে। স্টোইকরা একটা ধনুর্বিদ্ধের উপমা দিয়েছে এই মানসিকতা বোঝানোর জন্য। তুমি নিয়ন্ত্রণে রাখো প্রস্তুতি, তোমার অবস্থান, তোমার শ্বাস প্রশ্বাস, তোমার লক্ষ্য আর তীর ছোড়ার সময়। এগুলো তোমার নিয়ন্ত্রণের মধ্যে। তীর আকাশে ওড়ার পর বায়ু তার পথ পাল্টাতে পারে, সেটা তুমি নিয়ন্ত্রণ করতে পারো না। একইভাবে তুমি নিয়ন্ত্রণ করো তোমার আচরণ, চেষ্টা, সিদ্ধান্ত আর শৃঙ্খলা। ফলাফল ভাগ্য, তাকদীর বা আপনার নিয়ন্ত্রণের বাইরে অন্য যে কোনো শক্তির উপর নির্ভর করে। আসল কথা হলো আপনি কতটা দৃঢ় প্রস্তুত ছিলেন তা। প্রস্তুতি মানে আপনার অংশটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা, তারপর ফলাফলকে দেশ বা আসক্তি ছাড়া গ্রহণ করা। পরিবর্তনের সময় স্থির থাকতে হলে আপনাকে শিখতে হবে কিভাবে দিক ঠিক রেখে মানিয়ে নিতে হয়। পরিকল্পনা বদলাতে পারে কিন্তু উদ্দেশ্য নয়। পথ বন্ধ হয়ে গেলেও এর মানে যাত্রা শেষ নয়। আপনি পদ্ধতি বদলান, মিশন ত্যাগ করেন না। স্থিরতা মানে তোমার ভিতরের দিক নির্দেশিকা ঠিক থাকছে, যদিও মানচিত্র বদলে যাচ্ছে। তুমি তোমার লক্ষ্য ঠিক রেখেছ, পরিস্থিতির ওপর নির্ভর করে তোমার পথ পরিবর্তন করো। এই মনের অবস্থা তোমাকে জটিল বা অনিশ্চিত পরিস্থিতিতেও স্পষ্টতা হারাতে বাধা দেয়। বাইরের পরিবর্তন প্রায়ই ভিতরের প্রতিক্রিয়া সৃষ্টি করে। প্রথম রেশ সাধারণত আবেগপ্রসূত হয়। তুমি বিরক্ত, অবাক, হতাশ বা বিভ্রান্ত অনুভব করতে পারো। এগুলো স্বাভাবিক প্রতিক্রিয়া। যা গুরুত্বপূর্ণ তা হলো তুমি কিভাবে এগুলো সামলাও। যখন তুমি কোনো তীব্র প্রতিক্রিয়া অনুভব করো, তখন একটু থামো। কি বদলেছে সেটা বুঝে নাও। তুমি তোমার কোন অংশ সেটা ঠেকাতে চায় সেটা চিন্তা করো। ভাবো এই রিয়াকশনটা তোমার লম্বা সময়ের উদ্দেশ্যের সাথে মিল আছে নাকি এটা শুধু সাময়িক ইচ্ছা।
এই একটু থেমে যাওয়া আগের হুট করাটা বন্ধ করে দেয় আর একটা ফাঁকা জায়গা তৈরি করে যেখানে নিয়মিততা ঢুকে পড়ে। এই ফাঁকটাই রিয়াকশন আর রেসপন্সের মধ্যে স্থিতিশীলতার ঠিকানা। তুমি অনুভূতিকে মুছে ফেলে না, তুমি সেটা দেখো, তারপর সিদ্ধান্ত নাও। সেই সিদ্ধান্ত হয় নীতিমালা দ্বারা চালিত, না যে হঠাৎ মনে হয়। যদি তোমার নীতি স্পষ্টতা হয় তাহলে তুমি স্পষ্টতায় কাজ করবে, যদি তোমার নীতি সাহস হয় তখন তারপর তুমি এগিয়ে আসো। যত বেশি প্র্যাকটিস করবে এই ডিসিপ্লিন তত সহজ হবে। প্র্যাকটিক্যাল স্টেবিলিটি স্পেসিফিক্স রুটিন দিয়ে ধরে রাখা যায়। রোজানা ও সাপ্তাহিক রিফ্লেকশন করো, তোমার প্ল্যান কিভাবে অপ্রত্যাশিত ঘটনার প্রতি মানিয়ে নিচ্ছে সেটি ট্র্যাক করো। তোমার রেসপন্সের কোয়ালিটি বিশ্লেষণ করো, তুমি কি কিস্য অভিযোগ করেছিলে, তুমি কি সত্য মেনে নিতে অস্বীকার করেছিলে, তুমি কি উপস্থিত ছিলে, তার সঙ্গে মিলিয়ে তোমার আচরণ ঠিক করো। তোমার মূল মানগুলো একটা ছোট তালিকায় লিখে রাখো, সেগুলো চোখে মুখে দেখা যায় এমন জায়গায় রাখো। স্ট্রেসের সময় সেখান থেকে রেফার করো, সেগুলোকে ডিসিশন নেওয়ার ফিল্টার হিসেবে ব্যবহার করো। প্রশ্ন করো, এটা কি আমার প্রতিক্রিয়া, কি আমার মূল্যবোধের সাথে খাপ খায়, এই পরিবর্তন কি আমার লক্ষ্যে অসম্পূরক করবে। তোমার পরিবেশটাকে সজাগ রাখো, এমন জিনিস দূরে রাখো যা তোমার আবেগের প্রতিক্রিয়াকে বাড়ায়। এলোমেলো জায়গা মানুষে এলোমেলো ভাবনা তোলে, এলোমেলো মানসিক অবস্থা ঝাপসা নয়, জরুরি প্রতিক্রিয়া দেয়। প্রতিদিন ছোট ছোট রুটিন তৈরি করো যা নিয়ন্ত্রণ আর শৃঙ্খলার বার্তা দেয়। এক সময় ঘুম থেকে ওঠা, দিনের পরিকল্পনা দেখা, শরীর কসরত করা আর কিছুক্ষণ চুপচাপ থাকা, এইসব অভ্যাস তোমার নার্ভ সিস্টেমকে মনে করিয়ে দেয় তুমি এখনও নিয়ন্ত্রণে আছো। পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো, আশা করো তোমার বর্তমান ব্যবস্থা ভাঙচুর হয়ে যাবে। ভাবো, এমন পরিস্থিতি কল্পনা করো যেখানে তোমার সাধারণ রুটিন ভেঙে পড়ে, তোমার সময়সূচি পাল্টে যায় বা তোমার রিসোর্স হঠাৎ কমে যায়। ভাবো তখন তুমি কিভাবে চলতে থাকবে। নিজেকে জিজ্ঞাসা করো সবচেয়ে কমপক্ষে কোন কাঠামো ঠিক থাকলে চলবে। ভাবো তুমি প্রথমে কি করবে, কি বাদ দিতে হবে আর কোনটা ফ্রেমিং করতে হবে। এই অনুশীলন মস্তিষ্ককে চাপের মধ্যে বিভ্রান্তি ছাড়া কাজ করতে শেখায়। যখন পরিবর্তন আসবে তখন আর অজানা মনে হবে না, তুমি আগেই সেটা ভেবে নিয়েছ। তুমি সম্প্রতি সম্ভাব্য ফলাফলগুলো নিয়ে ভেবে ফেলেছ। এজন্য তুমি মনোযোগ ধরে রাখতে পারো আর ধাপে ধাপে এগোতে পারো। মেন্টাল রিহার্সাল মানসিক নমনীয়তা গড়ে তোলে, এটা তোমার নার্ভাস সিস্টেমকে ফলে মাফিক বদলের সাথে পরিচিত করায়, শরীরই কোনো ঝামেলা ছাড়ায়। এতে আচমকা ঘটনার জন্য তোমার সহিষ্ণুতা বাড়ে। আগাম বদলের কথা ভাবলে সেটা তোমাকে চমকে দেওয়ার সুযোগ কম পায়। মন এটা বুঝতে পারে যে এটা কোনো অজানা বিপদ নয়, বরং আগে থেকেই বিবেচিত একটা অবস্থা। যখন পরিকল্পনা বদলে যায় তখন তুমি সেই নতুন অবস্থার সঙ্গে মানিয়ে নিতে পারো। তুমি তোমার মনোযোগ ঠিক করো, তুমি নিজের নিয়ন্ত্রণে আগো বড়ো। তোমার সিস্টেম ভাঁজ খায়, ভাঙে না। প্রত্যাশাগুলো বাস্তবতার উপর রাখো, ধরেই নাও অনেক কিছু সময় নেবে ভাবার থেকে বেশি, বাধা আসবে ভাবেই নাও। মনে রেখো সবাই তোমার মতো আশা মতো রিপ্লাই দেবে না। এসব ধরেই চললেই টানাপোড়েন দেখেও তোমার মনোভাব স্থির থাকে। তুমি ব্যর্থতা আজ করছো না, প্রস্তুতি নিচ্ছ। এটাই তোমার মন পরিষ্কার রাখে আর তোমার প্রতিক্রিয়া নিয়ন্ত্রিত রাখে। তুমি পরিকল্পনা বদলাও প্রমাণের উপর, হতাশার ওপর না। এই অভ্যাস বাজে সময় অপচয় কমায়। প্রতিটা পরিবর্তনে এমন ফাংশন করলে যেন অপ্রত্যাশিত, তা থেকে যে শ্রম হয়। পরিকল্পনা তখনই কাজের যখন এগুলোকে সরঞ্জাম হিসেবে দেখা হয়। এগুলো মনোযোগ রেখে কাজের ধারাকে গাইড করে। এটা কোনো স্থির পথ নয়। প্রতিটা পরিকল্পনাকে জীবন্ত একটা কাঠামো হিসেবে নাও। সেটা তৈরি করো তোমার পরবর্তী পদক্ষেপের জন্য, শেষ ফলাফল নিশ্চিত করার জন্য নয়। যখন পরিবেশ বদলে যায় পরিকল্পনাও বদলাও। দিশা বজায় রাখো, সরঞ্জাম যেন কাজের জন্যই থাকে, তার উল্টো না হয়। কিছু বদলালে তোমার যে অমুক জিনিসগুলো আছে সেগুলো মনে করিয়ে দাও। তোমার নীতি অটুট থাকে, তোমার লক্ষ্য অটুট থাকে। অবস্থা পরিস্থিতি বদলে গেছে কিন্তু কাজ করার দায়িত্ব তোমার অটুট আছে। আবার নিজের পজিশনে ফিরে আসো, তোমার হাতিয়ারগুলো পর্যালোচনা করো, সর্বোত্তম পরবর্তী পদক্ষেপ নাও। এই প্রক্রিয়াটা বারবার করো যতক্ষণ না নতুন স্থিতিশীলতা তৈরি হয়। এতে দুশ্চিন্তা থামানো যায়, রিদম ফিরে আসে। এই প্রক্রিয়ায় শক্তি সংরক্ষিত হয়। আবেগজনিত প্রতিক্রিয়া সেই শক্তি খরচ করে যা সমস্যার সমাধানে লাগতে পারত। হতাশা মনোযোগ কমিয়ে দেয়, রাগে টেনশন আসে, অভিযোগ মানসিকতায় অসহায়ত্ব নিয়ে আসে। পরিবর্তনের মধ্যেও নিজের পজিশন ধরে রেখে তুমি সেই শক্তি দিয়ে স্পষ্ট চিন্তা করতে পারো। তুমি বিকল্পগুলো মূল্যায়ন করার অবস্থায় থাকো এবং নিজের পদ্ধতি লাগান। এতে দ্রুত মানিয়ে নেওয়া হয় আর ভুল কম হয়। শৃঙ্খলা শান্ত পরিবেশে ভালো কাজ করে, আবেগের গোলমালের কারণে ভুল হয়ে যায়। প্র্যাকটিস করে সেটা মেনে নেওয়ার মাধ্যমে ওই গোলমাল কমান, তাতে মনে বেশি স্পষ্ট চিন্তা করার জায়গা হয়। অস্বস্তি আর সিদ্ধান্ত আলাদা করতে পারেন। মন পরিষ্কার থাকে কিন্তু শরীরে চাপ থাকে, এতে পারফরমেন্সে সুবিধা হয়। বাকিরা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় বা সব ছেড়ে দেয়, আপনি ঠান্ডা মাথায় থাকেন আর সক্ষম হন। এই রেসপন্স নিয়ম করে বারবার প্র্যাকটিস করুন। প্রতিবার একটা প্ল্যান কিছু ভাঙা বা বদলে গেলে তাকে একটা ট্রেনিং হিসেবেই নাও। আবেগের দিক থেকে পরিস্থিতি বিচার করো না, প্ল্যানিংয়ের কাজে বাস্তবসম্মত প্রশ্ন করো। কি পরিবর্তন দরকার, কি জিনিস আগের মতোই সত্য, পরের স্টেপ কি। এই হ্যাবিট করে তোলো, বারবার করো যতক্ষণ না এটা তোমার ডিফল্ট হয়ে যায়। তোমার ডিসিশন নেওয়ার পদ্ধতি মাটির সঙ্গে টিকে রাখো, একটা প্যাটার্ন তৈরি করো। এতে পরিবেশ অনিশ্চিত থাকলেও তোমার জীবনটার একটা কাঠামো থাকে। প্রতিটি সপ্তাহ শেষে রিভিউ করো, তোমার প্ল্যান কোথায় বদলেছে সেটা দেখো। তুমি কিভাবে রেসপন্ড করেছো সেটা লিখে রাখো। কি সাহায্য করেছে আর কি তোমায় ধীর করেছে সেটা লেখো। তোমার ওই নোটগুলোর ওপর ভিত্তি করে সিস্টেম বানাও। তোমার টুলসগুলো ঠিক করো, যা কাজ করছে সেটা রক্ষা করো, যা ভেঙে গেছে সেটা মেরামত করো। এতে উন্নতির এক ধরনের লুপ তৈরি হয়। তুমি আসল ডেটা ব্যবহার করে তোমার পদ্ধতি আপডেট করছো। তুমি প্রতিক্রিয়া দেখাচ্ছ না, তুমি নিখুঁত হচ্ছ না, শুধু পরবৃত্তিমূলক হতে হবে। স্থিরতা মানে সবসময় শান্ত থাকা নয়, এটা পরিষ্কার অবস্থায় ফেরার বিষয়। এটা মানে যখন চারপাশ অস্থির হয় তখনও তোমার পদ্ধতি ধরে রাখার কথা। তুমি যা পরীক্ষা করেছো সেটার উপর নির্ভর করো, যা শিখেছো তাতে এগিয়ে যাও।
আপনার মূল মান থেকে বিচ্যুত না হয়ে এগিয়ে যান। পরিবর্তনের জন্য নিজেকেই এমন পরিস্থিতিতে রাখুন যেখানে মানিয়ে নিতে হয়। আরাম একটু ছেড়ে দিন আর রুটিন চালিয়ে যান। গায়ের আওয়াজ বেশি এমন জায়গায় কাজ করুন, কোনো অভিযোগ না করে। পরিকল্পনা বদলাতে দিন আর সঠিকভাবে প্রতিউত্তর দিন। এগুলো নিয়ন্ত্রিত পরীক্ষা। প্রতিটা পরীক্ষা আপনাকে অশান্তিতে উপস্থিত থাকার ক্ষমতা দেয়। আপনি এমন একজন হয়ে উঠবেন যে অজানাকে ভয় পায় না। আপনি সেটার জন্য প্রস্তুত। এভাবেই পরিবর্তন কাজে লাগে। এটা আর কোনো ব্যাঘাত থাকে না। ভয় পাবেন না, এটা এমন একটা জায়গা যেখানে প্রশিক্ষিত কার্যক্রম চালায়। আপনি পরিবর্তনের মধ্য দিয়ে চলে যান। আপনি মূল নীতির সাথে যুক্ত থাকেন। আপনি কাজ চালিয়ে যান। আপনি আপনার কাজ শেষ করেন। চ্যাপ্টার 4, প্রস্তুতির শক্তি। প্রস্তুতি হলো প্রস্তুত থাকার বুনিয়াদ। এটা নিয়মিত পরিস্থিতি অনুমান করার এবং সক্ষমতা তৈরি করার কাজ। এটা অনুমানের বদলে প্রস্তুতির মাধ্যমে দুর্বলতা কমায়। আপনি প্রতিকূলতা আসা পর্যন্ত অপেক্ষা করেন না প্রতিক্রিয়া তৈরি করার জন্য। আপনি আগাম আপনার পরিকল্পনা গঠন করেন কাজ করে। যা তোমার নিয়ন্ত্রণে আছে তা নিয়ন্ত্রণ করো। এই মানসিকতাটা চিন্তার বা অধৈর্যের উপর দাঁড়ায় না, এটা স্পষ্টতার উপর ভর করে। তুমি জানো সমস্যা এলে সেটা মোকাবিলা করার জন্য তোমাকে শক্তিশালী হতে হবে। সেনিকা আমাদের শেখায় কিভাবে মানসিকভাবে কষ্টের কথা ভেবে নিজেকে প্রস্তুত রাখা উচিত। তিনি বলতেন ধন সম্পদ হারানোর ভাবনা করা, অসুস্থ হওয়ার কথা ভাবা বা আরামের বিঘ্ন ঘটার ছবি কল্পনা করতে। এই অভ্যাসটা এক ধরনের মানসিক অভ্যাস হয়। এতে হঠাৎ কোনো বড় ক্ষতির ধাক্কা কমে যায়, কারণ তুমি আগে থেকে একটু মানসিক প্রস্তুতি নিয়ে আছো। এভাবে তোমার দৃষ্টিভঙ্গিও মজবুত হয়। যখন তুমি এই সব অবস্থা কল্পনা করো, শান্ত হয়ে তুমি আসলেই কি দরকার সেটা বুঝতে শুরু করো। আর কি শুধু পছন্দ সে তো আলাদা কথা। এই প্রশিক্ষণ মস্তিষ্ককে প্রস্তুত করে যাতে কঠিন সময় এসেছে প্যানিক না করতে পারে। প্রস্তুতি মানে শুধু শারীরিক নয়, মানসিকভাবেও তৈরি থাকা। মানসিক দিক থেকে এর মানে হলো বুঝে নেওয়া যে স্থিরতা কখনোই স্থায়ী নয়। পরিস্থিতি বদলায়, স্বাস্থ্যের অবনতি হতে পারে, সহায়তার জটিলতা ঘটতে পারে, পরিস্থিতি পরিবর্তিত হয়। যখন এই খুঁটিনাটি ভালোভাবে বুঝতে পারো তখন মনোযোগ তৈরি হয়। তুমি বাইরের প্রতিটা জিনিস নিয়ন্ত্রণ করার চিন্তা কমিয়ে দাও আর নিজের মানসিক লচিলতা বাড়ানোর উপর বেশি গুরুত্ব দিতে শুরু করো। এটা যখন সবাই শখ বা ব্যাকপম প্রস্তুতির কাছে আটকায় তখন তুমি বেশি সক্রিয় থাকতে পারো। ব্যবহারিক দিক থেকে প্রস্তুতি মানে তোমার জীবনের সেই সব জায়গাগুলো শক্ত করা যেগুলো তোমার স্বাধীনতা আর ধৈর্য ধরে রাখতে সাহায্য করে। এর মধ্যে আসে ইচ্ছামতো অর্থ পরিচালনা করা, নিয়মিত সঞ্চয় করা, খরচ হিসাব রাখা আর অনাবশ্যক ঋণ কমানো। আর্থিক প্রস্তুতি আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়ার তাড়াহুড়ো কমিয়ে দেয়। এটা তোমাকে চাপের মধ্যে সচেতনভাবে চিন্তা করতে, বেছে নিতে আর কাজ করতে সুযোগ দেয়। শারীরিক প্রস্তুতিও দরকার, মানে শরীর ঠিকমতো চলার জন্য নিয়মিত হাঁটা, দৌড়া, খাওয়া দাওয়া আর বিশ্রাম নেওয়া। একটা ভালো ফিজিক মনের জন্য পার্টনার। অসাধারণ হওয়ার দরকার নেই, কিন্তু চাপের মধ্যে সামলাতে সক্ষম হতেই হবে। আর একটা জিনিস তো দক্ষতা। প্রস্তুতি মানে এমন কিছু জিনিস শেখা যেগুলো তোমার ক্ষেত্রে কাজ দিবে, যেমন সময় ভালোভাবে ব্যবহার করা, স্পষ্টভাবে কথা বলা, রান্না করা, নিজের চারপাশ কিছুটা ঠিকঠাক রাখা বা কোনো সমস্যা হলে কিভাবে ঠিক করা যায়, এসব শেখা দরকার। সমস্যাগুলো শান্তভাবেই মোকাবিলা করো। প্রতিটা নতুন দক্ষতা তোমার নিজের উপর অতিরিক্ত নির্ভরতা কমায়। তুমি একটা এমন টুলকিট তৈরি করছো যা বিভিন্ন পরিস্থিতিতে কাজে লাগবে। কিছু ভেঙে গেলে তুমি আগেই জানবে কিভাবে সাড়া দিতে হবে। এই ধরনের প্রস্তুতি ধরে রাখতে নিয়ম মতো নিজের অবস্থা যাচাই করার দিনক্ষণ ঠিক করে রাখো। প্রতি মাস বা প্রতি ত্রৈমাসিকে সময় বের করো তোমার জরুরি জায়গাগুলো, যেমন আর্থিক অবস্থা, শারীরিক স্বাস্থ্য, সম্পর্ক, কাজের দক্ষতা আর মানসিক অভ্যাসগুলো মূল্যায়ন করার জন্য। বুঝে নাও কোন জায়গাগুলো তোমাকে শক্তিশালী করে তুমি আর যা তোমাকে দুর্বল করে সেসব চিন্তা করো। তারপর ধীরে ধীরে উন্নতির জন্য এক বা দুটো জিনিস চয়ন করো। সবকিছু একসাথে ঠিক করার চেষ্টা করো না। সবচেয়ে বেশি প্রভাব ফেলে এমন জিনিসগুলো বেছে নিও আর সেখান থেকে শুরু করো। প্রতিটি উন্নতি তোমার শক্তি বাড়ায়, প্রতিটি দুর্বলতা কমানো তোমার সক্ষমতা বাড়ায়। যখন অপ্রত্যাশিত কিছু ঘটবে, এবং তা ঘটবেই, তখন তুমি এই প্রস্তুতির উপর নির্ভর করো। তুমি তাড়াহুড়ো করো না, তুমি ঠিকঠাক পরিকল্পনা অনুযায়ী কাজ করো। যেগুলো আগেই অনুশীলন করা হয়েছে ও শক্তিশালী করা হয়েছে সেগুলো প্রয়োগ করো। এটাই আত্মবিশ্বাস তৈরি করে। এটা মিথ্যা কোনো অনুভূতি নয়, এটা যা অর্জিত হয়েছে তার উপর ভিত্তি করে। এ তো আগেই হয়ে গেছে। এ ধরনের আত্মবিশ্বাস নির্ভরযোগ্য। এটা পরিস্থিতির উপর ওঠানামা করে না। তুমি আন্দাজ করতে থাকো না যে প্রস্তুত কিনা, তুমি নিজেই নিজেকে পরীক্ষা করে নিয়েছো। তোমার নির্ভরতার জটিলতা কমিয়ে নিয়েছো। তুমি শিখেছো দক্ষতার উপর ভরসা করতে, আশা না করে। এটা তোমার সিদ্ধান্তগুলোকে বেশি স্থিতিশীল করে তোলে যখন অন্যরা তত্রাহত্য থেকে যায়। প্রস্তুতি তোমার সময়সূচির ক্ষেত্রেও প্রযোজ্য। ভুলের জায়গা রাখো। তোমার ক্যালেন্ডার এতটাই টাইট করো না যে এক টুকরো দেরি পুরো ব্যবস্থা ভেঙে দেয়। তোমার রুটিনে কিছু খালি সময় রাখো। ব্যাঘাত আশা করো আর তার জন্য জায়গা তৈরি করো। পথভ্রষ্ট হলে তুমি রিডিরেকশন করো। জিনিসগুলো যখন চেনা থেকে বেরিয়ে যায় তখন তুমি বাফার ব্যবহার করো। তুমি আতঙ্কিত হও না, তুমি জগৎ মানিয়ে নাও। প্রস্তুতির আরেক রকম হলো মানসিক বিচ্ছেদ। যখন তুমি দুর্দশার মহড়া করো তখন ছাড়ার মহড়াও করো। ভাবো কোনো গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে ফেললে কেমন হবে। নিজেকে জিজ্ঞাসা করো তুমি কিভাবে আবার ফিরে আসবে, কি থাকবে বাকি, পরের কোন কাজগুলো বেশি গুরুত্বপূর্ণ হবে। এই মানসিক অনুশীলন ধাক্কা কমায় আর সচেতনতা বাড়ায়। তুমি বুঝতে পারো আসল জরুরি কি, আর তুমি আরও মনোযোগ দিয়ে জীবনে সেই সব জিনিস নিয়ন্ত্রণ করতে শুরু করো। প্রস্তুত থাকা মানে তুমি অস্পৃশ্য নয়।
কঠিন সময়ে তুমি পা পায়ে জ্বলতে শেখো, যখন সবাই থেমে যায় তখন তুমি কাজ শুরু করো, যখন অন্যেরা পিছিয়ে যায় তখন তুমি মানিয়ে নাও। বিপাকে তোমার পা ধীরে হলেও থামে না, তোমার মনোবল অটুট থাকে। এটা প্রতিদিনের নিয়মিত পরিশ্রমের ফলাফল, যা কঠিন সময়ের আগেই শুরু হয়। প্রস্তুতি একবারের কাজ না, এটা একটা মানসিকতা যেটা ধারাবাহিক মনোযোগ দাবি করে। নিয়মিত পর্যালোচনা, নিয়মিত প্রশিক্ষণ আর নিজস্ব দায়িত্ববোধ দিয়ে এটা গড়ে ওঠে। এটা এমন একটা বেস তৈরি করে যা সব গুণাবলীর সহায়ক হয়: ধৈর্য, সাহস, স্পষ্টতা আর দরকারি কাজ। পঞ্চম অধ্যায়, প্রতিদিনের জীবনে প্রস্তুত থাকো। প্রস্তুতি ছোট ছোট মুহূর্তেই প্রমাণিত হয়। এটা শুধু জরুরি পরিস্থিতি বা বিরল বিশৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা তোমার প্রতিদিনের দায়িত্ব। কথোপকথন, বিলম্ব বা কাজগুলি কিভাবে সামলে নাও তা দিয়ে প্রকাশ পায়। এই ছোট ছোট মুহূর্তগুলোই তোমার জীবনের ভিত্তি করে তোলে। এগুলোই বড় বড় বিষয়গুলোর জন্য প্রশিক্ষণের জায়গা। যদি তুমি সেগুলোই অবহেলা করো, তাহলে কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ক্ষমতা কমে যায়। আর যদি তুমি সেগুলো শৃঙ্খলা সহকারে মোকাবেলা করো, স্পষ্টতা ধরে রাখতে গেলে তুমি এমন অভ্যাস করে তোলো যা চাপের মধ্যে শান্ত থাকা আর কাজ করার ক্ষমতা বাড়ায়। ছোটখাটো কোনো সমস্যা হলে, যেমন হঠাৎ দেরি, কটু কথা বা পরিকল্পনার পরিবর্তন, তুমি কিভাবে প্রতিক্রিয়া দেখাও তা বোঝায় তুমি প্রস্তুত, না কেবল প্রতিক্রিয়াশীল। ছোট ব্যাপারে যদি কন্ট্রোল হারাও, তাহলে বড় সমস্যায়ও সেটাই ঘটবে। প্রতিটা ছোট বিঘ্নই একটা প্রশিক্ষণের সুযোগ। এগুলোই সত্যি সত্যি প্রস্তুতির পরীক্ষা। এই পরীক্ষা অনেক সময় হঠাৎ আসে আর কোনো পুরস্কার দেয় না। শান্ত মনের সঙ্গে এগুলো মোকাবেলা করাটা তোমার শক্তি বাড়ায়। নিয়ন্ত্রণ, ওদেরকে উপেক্ষা করলে তোমার মনোবল দুর্বল হয়। প্রস্তুত থাকা মানে দিনে দিনে একটা স্পষ্ট লক্ষ্য নিয়েই চলা। সব শুরু হয় তোমার সকালের শুরু থেকে। তুমি কি ওপর মন দাও আর বিরক্তিকর জিনিসের প্রতি কী রকম প্রতিক্রিয়া দেখাও তাও এর অংশ। তুমি দিনে থাকা সাধারণ কাজগুলো কেমনভাবে করো, যত্ন সহকারে না অস্থির হয়ে, এ সব কিছুতেই প্রকাশ পায়। তোমার আওয়াজের স্বর, তুমি কেমন শোনো আর ভুল হলে কেমন প্রতিক্রিয়া দেখাও, এসেও নজর দেয়। স্টোয়িক দার্শনিকতার সাথে দৈনন্দিন জীবন আলাদা করে দেখে না, তিনি তার নীতিগুলো সবকিছুতে নিয়ে আসেন। পরিস্থিতি বা অবস্থান যাই হোক না কেন, এভাবে জীবনযাপন করতে চাইলে তোমার দায়িত্বগুলো সহজ করো। প্রতিদিন কয়েকটা অপরিহার্য কাজ নিয়ে তালিকা বানাও। এসব কাজ তোমার লক্ষ্য ও মূল্যবোধের সাথে মেলে এবং সম্পূর্ণ তোমার নিয়ন্ত্রণের মধ্যে থাকে। সেটা একটা নির্দিষ্ট রুটিন মেনে চলা হোক, তোমার অগ্রাধিকারগুলো আবার দেখা, তোমার চারপাশকে সাফ পরিচ্ছন্ন রাখা বা ডায়েরিতে লেখা, এগুলোই তোমার দিনের একটা কাঠামো তৈরি করে। বাইরের পরিস্থিতি যতই পরিবর্তিত হোক না কেন, এগুলো অপরিবর্তিত থাকে। যখন কোনো হঠাৎ ঘটনা তোমার পরিকল্পনা ভাঙে, তখন তুমি আবার এই অ্যাঙ্কারগুলোর কাছে ফিরে আসো। এগুলো আবার তোমার ফোকাসে আসবে। এবং আগ্রহ বজায় রাখা, এই পদ্ধতিতে মনোবলের ওপর নির্ভরতা কমে যায়। এটা মেজাজের ওপর ভিত্তি করে কাজ করার বদলে একটা গঠনমূলক রুটিন দেয়। তুমি প্রতিনিয়ত নিজের অনুভূতি যাচাই করে দেখো না, বরং আগে থেকে বেছে নেওয়া একটা প্রক্রিয়া অনুসরণ করছো। এই স্থিরতা বিশেষ করে বিশৃঙ্খল বা অনিশ্চিত দিনগুলিতে অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এটা তোমাকে স্মরণ করিয়ে দেয় যে ধারাবাহিকতা গতি বা তীব্রতার চেয়ে বেশি জরুরি। প্রতিদিন প্রস্তুত থাকার আরেকটি পদ্ধতি হল সচেতন কৃতজ্ঞতা প্রকাশ করা। এটা অন্ধস্বরূপ ইতিবাচকতা নয়, এটা যা ঠিকঠাক কাজ করছে সেটাকে চিন্তাভাবনা করে স্বীকার করার। যে তোমাকে সমর্থন করে আর যা তোমার হাতে এখনও আছে সেইগুলোর প্রতি ধন্যবাদ জানানো তোমার মন থেকে অভাবের ভাবনা সরিয়ে দেয়। এটা তোমাকে মনে করিয়ে দেয় যে তোমার কাছে এখনও যা কিছু আছে সেটা ব্যবহার করতে পারো। এতে তোমার আবেগের ওঠানামা কমে যায়। যখন তোমার মন শান্ত থাকে, তখন তুমি কম প্রতিক্রিয়াশীল হও। তুমি সমস্যাগুলো বড় করে দেখতে বন্ধ করো। তুমি আবার তোমার যা পড়ার আছে সেটার দিকে ফিরে যাও। কৃতজ্ঞতা সম্পর্ক ভালো করে। যখন তুমি অন্যের চেষ্টা, বিশ্বাসযোগ্যতা বা সদয় আচরণকে ইভেন সামান্য হলেও স্বীকার করো, তখন তা বিশ্বাস আর পারস্পরিক সম্মানকে মজবুত করে। এতে যোগাযোগ ভালো হয় আর টেনশন কমে। প্রতিদিনের আলাপচারিতায় নিয়মিত অনুশীলন করলে মনোযোগ দেওয়া শেখা যায়। মন্দ খুঁজে পাওয়ার বদলে ভালোটায় নজর দেওয়ার এই অভ্যাস শক্তিশালী করে পরিষ্কার ভাব আর আবেগ নিয়ন্ত্রণ। প্রস্তুত হয় থাকা মানে ছোট ছোট সমস্যা সামনে এলেও কিভাবে প্রতিক্রিয়া দেখাবো সেটা প্রশিক্ষণ নেয়া। কথা বলা শুরু করার আগে একটু থেমে যাওয়ার অভ্যাস করে তোলো। নিজের প্রতিক্রিয়া বাছাই করার চেষ্টা করো, তাড়াহুড়ো করে প্রথম জবাব দেওয়ার বদলে। যখন তোমার কথা কিছু বাধা দেয়, তখন দেখো তোমার শরীর কী রকম প্রতিক্রিয়া করে। সেই সময় নেউশ্বাস নিয়ে শান্ত হয়ে আবার কাজের দিকে দৃষ্টি দাও। যখন কোনো কাজ বিরক্তিকর মনে হয়, সেটা ধৈর্য ধরে থাকার একটা সুযোগ মনে করো। যখন কিছু তোমাকে বিরক্ত করে, তখন সেটা দেখে ভাবো এটা নিজের নিয়ন্ত্রণ বজায় রাখার একটা সুযোগ। এসব অভ্যাস তোমার ধৈর্য বাড়ায় আর চাপের মধ্যে তোমার বিশ্বাসযোগ্যতাও বৃদ্ধি করে। প্রতিদিন রাতের বেলা তোমার প্রতিটা প্রতিক্রিয়া মনে করো। নিজের কাছে জিজ্ঞেস করো, কোথায় আমি ইচ্ছেমতো কাজ করলাম, কোথায় মাথা নাড়ে দ্রুত প্রতিক্রিয়া দেখালাম, আজকের কোন মুহূর্তে আমার নিয়ন্ত্রণ পরীক্ষা হলো, আজকের কোন কাজ আমার লক্ষ্যকে সহায়তা করলো। এই রুটিন তোমাকে নিজের ব্যাপারে সচেতন করে তোলে। ধীরে ধীরে তুমি প্যাটার্ন দেখতে শুরু করবে। বুঝতে পারবে কোন পরিবেশ তোমার প্রস্তুতি সবচেয়ে বেশি পরীক্ষা করে আর কোন অভ্যাস তোমাকে স্থিতিশীল রাখে।
তুমি প্রতিটা ছোটখাটো পরিবর্তনই কাঠামোটাকে মজবুত করে। যতবার এই ধরনে চলবে ততদিন তোমার ভিতরে অনাকাঙ্ক্ষিত ঝামেলা কমে আসবে। তুমি এমনভাবে জীবনকে মুখোমুখি হবে যেন সবকিছু নিয়মানুসারে চলছে, যদিও চারপাশে বিশৃঙ্খলা থাক। তুমি শেষমেশ পরিপূর্ণ পরিবেশের অপেক্ষা করো না, তোমার কাছে যা আছে তাই দিয়ে শুরু করো। সাধারণ জিনিসকেও যত্ন নিয়ে মোকাবেলা করো, আর আকস্মিক ঘটনাগুলোকে একটা ব্যবস্থা দিয়ে সামলে নাও। তুমি সচেতনভাবে তোমার পরিবেশ গঠন করো, তোমার যন্ত্রপাতি সবসময় প্রস্তুত রাখো, আর কাজের জায়গাটা গুছিয়ে রাখো। তোমার কাজগুলো কমাও। অপ্রয়োজনীয় জিনিসপত্র যা তোমার মনোযোগ ভেঙে দেয় সেগুলো বাদ দাও। তুমি এমন পরিবেশ তৈরি করো যা মনোযোগ বাড়ায়, না যে কমিয়ে দেয়। যখন তোমার আশেপাশের পরিবেশ তোমার মনের সাথে সঙ্গতিপূর্ণ হয়, তখন তোমার প্রস্তুতি নিয়মিত হয়। এভাবেই প্রস্তুতি কেবল কঠিন মুহূর্তের জন্য আলগা এক অবস্থান না থেকে জীবনযাপনের একটা ধারা হয়ে ওঠে। তুমি প্রস্তুত থাকে কারণ তোমার জীবন সাজানো নিয়ম মেনে চলে। তুমি স্থির থাকে কারণ তোমার নীতিমালা মাথায় নয় কাজে থাকে। তুমি দিনটা শুরু করো নিয়ম কায়দায়। তুমি অন্যদের সম্মানসহ সামনে আসো। তুমি সমস্যা আসলেও পরিষ্কার মাথায় সামলাও। তুমি কাজ করো লাভের চিন্তা না করেই। এভাবেই প্রস্তুতি চরিত্রে রূপ নেয়।